আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিগত কয়েকদিন থেকে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে ভিডিও আপলোড করতে পারছি না। আপনারা জানেন যে বাংলাদেশে বিগত কয়েকদিন থেকে ইন্টারনেট থেকে সারা দেশকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে যে বিষয়টি আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, কারণ হচ্ছে বিগত সময়ে আমরা যদি একটু খেয়াল করে দেখি, কারণ আমাদের এখানে প্রতিনিয়ত যে সকল ভিডিওগুলো আপলোড করা হয় তার বেশিরভাগ সংখ্যক ভিডিও হচ্ছে ব্যাংক রিলেটেড। ইভেন এখানে যারা আছেন তারা আসলে আমাদের ব্যক্তিগতভাবে জানা, সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষ ব্যাংকের সাথে রিলেটেড। তো তার পরিপ্রেক্ষিতে আমরা যে ভিডিওটি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিগত সময়ে আপনারা দেখেছেন ব্যাংকগুলো থেকে কিভাবে প্রতারকরা টাকাগুলো হাতিয়ে নিচ্ছে, অথবা আপনার ফিক্সড ডিপোজিট যারা করে যাচ্ছেন বিদেশে, অনেক সময় দেশে ফিরে আপনাদের অ্যাকাউন্টে আপনার কোনো প্রকার টাকা দেখতে পান না। সেই বিষয়টি আসলে আজকে ক্লিয়ার করব। ইভেন হচ্ছে আপনারা কীভাবে সেফ থাকতে পারেন সেই বিষয়গুলো আলোচনা করব। তার পূর্বে বলে নিতে চাই, এই পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা একটি লাইক করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে। ইভেন হচ্ছে ভিডিওটি নোটিফিকেশান হিসেবে প্রত্যেকটি ভিডিও পেতে আপনি অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন। ওকে, আমরা এখানে কয়েকটি বিষয় আপনাদের জন্য আলোচনা করতে যাচ্ছি আজকে। সেটা হচ্ছে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে নিম্ন বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, না হলে সারা জীবনের সঞ্চয়গুলো আপনাকে হারাতে হবে। এক নম্বর যে পয়েন্টটি আমরা বলবো সেটা হচ্ছে আপনাকে প্রথমত দেখতে হবে আপনার নির্ধারিত যে ব্যাংকটিতে আপনি এফডিআর করতে চাচ্ছেন সেটা যে কোনো ব্যাংক হতে পারে। আমরা এখানে কোনো উল্লেখ্য ব্যাংকের কথা উল্লেখ করি নাই, কারণ হচ্ছে নির্ধারিত কোনো ব্যাংকের বিষয়ে আমাদের আসলে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করার কিছুই নেই। তাই আপনাদের পছন্দনীয় ব্যাংকে আপনারা সিলেক্ট করে সেখানে যাবেন। 2 নম্বর যে পয়েন্টটিতে আলোচনা করতে চাই সেটা হচ্ছে অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য আপনারা অবশ্যই ভালো করে বুঝে নেবেন। আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন অথবা যে আর্থিক প্রতিষ্ঠানে আপনি ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছেন, এখানে একটি বিষয় আমি আপনাদের সাথে যুক্ত করতে চাই। সেটা হচ্ছে এটা ক্ষেত্রে যে ব্যাংকের বিষয় সেটি না, এটা হতে পারে ডাকঘর সঞ্চয়পত্রের ক্ষেত্রে, অথবা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে, অথবা আপনার যে আর্থিক প্রতিষ্ঠানগুলো এফডিআর হিসেবে বা ফিক্সড ডিপোজিট জমা নিচ্ছে সেই বিষয়গুলোর উপরে কিন্তু আজকের বিষয়টি। 2 নম্বরে আসা যাক। এই পয়েন্টটিতে আমরা লিখেছি অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আপনি যে নির্ধারিত ব্যাংক প্রতিষ্ঠান অথবা পোস্ট অফিস অথবা সঞ্চয়পত্র কেনার জন্য গিয়েছেন, সেখানে গিয়ে আপনার যে অফিসার থাকবে অথবা যারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে তারা আপনাদেরকে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে। তাই প্রত্যেকটা বিষয় অবশ্যই ভালোভাবে বুঝে নেবেন। ইভেন এখানে যদি আমরা লাল পয়েন্ট দিয়ে একটি মার্ক করে রেখেছি, সেটা হচ্ছে লাভ কত পার্সেন্ট অথবা কত মাসের জন্য করলে আপনি কত টাকা লাভ পাবেন, সেই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। 3 নম্বর যে বিষয়টি আমি আলোচনা করছি, এই বিষয়টি হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের এফডিআর এর ক্ষেত্রে। অ্যাকাউন্টের স্বাক্ষরটি কঠিন করে দেওয়ার চেষ্টা করবেন এবং যা আপনার জন্য সহজ। এখানে যে বিষয়টি আমি বোঝাতে চেয়েছি, আপনি যখন ফিক্সড ডিপোজিট অথবা এফডিআর অথবা সঞ্চয়পত্র ক্রয় করবেন তখন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু যারা অফিসার রয়েছেন নির্ধারিত আর্থিক প্রতিষ্ঠানটির, তারা কিন্তু আপনাকে একটি পেপারস দিবে, সেখানে আপনাকে স্বাক্ষর করতে হবে। এখন এই স্বাক্ষরটা কিসের স্বাক্ষর? আপনি যে টাকাগুলো জমা রাখছেন এই টাকাগুলো পরবর্তী সময়ে উত্তোলন করার জন্য আপনাকে এই উক্ত স্বাক্ষরটি কিন্তু পরবর্তীতে আবার দিয়ে টাকাগুলো উত্তোলন করতে হবে। এই জন্য আপনাকে এই স্বাক্ষরটি এমনভাবে কঠিন করে দিতে হবে যেটি আপনার জন্য সহজ কিন্তু অন্য মানুষের কাছে কঠিন। তাহলে এই বিষয়টি কেন আমি বলেছি? এই বিষয়টির মূল কারণ হচ্ছে অনেকে অনেক সহজ করে স্বাক্ষর প্রদান করে থাকেন। এই স্বাক্ষরগুলো যারা প্রতারক রয়েছেন তারা কিন্তু এই স্বাক্ষরগুলো আপনার অনেক সময় দেখা যাচ্ছে কি এই স্বাক্ষরগুলো তারা নকল করে নিচ্ছে অথবা এই ধরনের একটি কার্যকলাপ করে থাকে। 4 নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্ট চালু হওয়ার পর টাকাগুলো অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা সেই বিষয়টিকে আপনাকে অবশ্যই চেক করতে হবে। তো টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা এই বিষয়টি জানার জন্য আপনাকে প্রথম অবস্থায় যখন আপনি এফডিআর অ্যাকাউন্ট ব্যাংকে খুলতে যাবেন, পোস্ট অফিসে খুলতে যাবেন, অথবা
আপনি যখন সঞ্চয়পত্র হিসেবে ক্রয় করবেন, সেই ক্ষেত্রে আপনি যে ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করুন না কেন, আপনাকে অবশ্যই আপনাকে টাকাগুলো যে আপনি অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা সে বিষয়টি আপনাকে জানতে হবে। আপনি যখন একটি ফিক্সড ডিপোজিট ব্যাংকে করবেন, তখন ওই ফিক্সড ডিপোজিট কিন্তু শুধুমাত্র একটি বইতে লিপিবদ্ধ নয়। এই বইটি লিপিবদ্ধর পাশাপাশি আপনাকে কিন্তু একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওই ব্যাংক অ্যাকাউন্টের ভিতরেই টাকাগুলো জমা করা হবে। উক্ত জমাকৃত টাকার উপরে ব্যাংক কর্তৃক আপনার কিন্তু যে লাভের কথা উল্লেখযোগ্য, সেই লাভের পরিমাণটি আপনি সেখানে যুক্ত হবে। ইভেন আপনি মোবাইল নাম্বারে বাসায় বসে সেটি SMS এর মাধ্যমে দেখতে পারবেন। এখন এই টাকাগুলো জমা হয়েছে কিনা সেই বিষয়টির জন্য আপনাকে অবশ্যই আপনার মোবাইল অপশানটিকে চেক করতে হবে। আপনি যে নির্ধারিত মোবাইল নম্বরটি সেখানে প্রদান করবেন, সেই নাম্বারে কিন্তু অবশ্যই একটি মেসেজ আসবে। ইভেন প্রত্যেক মাসে অথবা 3 মাস অন্তর অথবা 6 মাস অন্তর আপনি যে মেয়াদি আপনি FDRটি খুলবেন, সেই মেয়াদে কিন্তু আপনার সেই মেয়াদ শেষও আপনার মোবাইলে SMS এর মাধ্যমে আপনার লাভের পরিমাণটি জানানো হবে। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। 5 নম্বরে যে বিষয়টি আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে আপনাকে ব্যাংক থেকে স্টেটমেন্টটি নিয়ে যাচাই করতে হবে। অনেক সময় যখন আপনি ফিক্সড ডিপোজিটটি করে আসবেন, সেই ফিক্সড ডিপোজিট করে আসার পরে যখন অ্যাকাউন্ট নাম্বারটি পড়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বারে সঠিকভাবে অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা, নাকি প্রতারক চক্র অথবা প্রতারণা কোনো ব্যক্তিত্ব সে আপনার টাকাগুলো তার নিজের কাছে রেখে দিয়ে সে কিন্তু আপনাকে মুনাফা প্রদান করছে, এই বিষয়টিকে অবশ্যই আপনাকে রাখতে হবে জেনে। তাই অবশ্যই আপনাকে যে FDRটি আপনি করেছেন বা ফিক্সড ডিপোজিট করে টাকাগুলো জমা রাখছেন, সেই টাকাগুলো অবশ্যই অ্যাকাউন্ট হবে। সেই অ্যাকাউন্টের ভিতরে টাকাগুলো জমা হয়েছে কিনা সেই জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে অবশ্যই আপনাকে একটি স্টেটমেন্ট চাইতে হবে, যে আমি আমার ব্যাংকের স্টেটমেন্ট দেখব যে আমার অ্যাকাউন্টের ভিতরে টাকাগুলো জমা হয়েছে কিনা। এটি কিন্তু আপনার মনের ভিতরে রাখতে হবে, সেটা আপনাকে বুঝতে দিতে হবে না। আপনি এমনিতেই বলবেন যে আমি টাকাগুলো আমার ব্যাংকের স্টেটমেন্ট আমি একটু দেখতে চাই। 6 নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সঠিক ডকুমেন্টসটি বুঝে নেবেন। সর্বশেষ যে বিষয়টি সেটিও গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ উপরে প্রত্যেকটি বিষয়ে আলোচনার শেষ পর্যায়ে আসে আপনার যে ডকুমেন্টস। আপনি যে প্রত্যেকটি বিষয় আপনি যখন বুঝে নেবেন, বুঝে পাওয়ার পরে আপনাকে কিন্তু একটা নির্ধারিত ডকুমেন্টস দেওয়া হবে ব্যাংক থেকে, যে আপনি এতগুলো টাকা, সেটা 1,50,000, 2 লক্ষ, 10 লক্ষ আপনাদের নির্ধারিত অ্যামাউন্টের হতে পারে। যেহেতু আপনি এই টাকাগুলো জমা রেখে আসছেন, আপনাকে অবশ্যই একটি ডকুমেন্টস তারা প্রদান করবে। উক্ত ডকুমেন্টসটি আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনি নির্ধারিত যে ব্যাংকে আপনি অ্যাকাউন্টটি করেছেন সেই ব্যাংকের কিনা অথবা ওই আর্থিক প্রতিষ্ঠানে কিনা, সেটা অবশ্যই আপনাকে বৈধ প্রমাণপত্র হতে হবে। কারণ এই জিনিসটি আপনাদেরকে বলার কারণ হচ্ছে, যখন আপনি টাকাগুলো জমা দিবেন, এই জায়গাগুলো জমার উপরে আপনাকে অবশ্যই একটি চেক অথবা একটি বৈধ প্রমাণপত্র দিব, যেটি পুনরায় পরবর্তীতে আপনি যখন এই অ্যাকাউন্টটি থেকে আপনার সবগুলো টাকা উত্তোলন করার চেষ্টা করবেন বা উত্তোলন করতে যাবেন, তখন ওই চেক বা প্রমাণপত্রটি অবশ্যই নিয়ে যেতে হবে, এমন একটি প্রমাণপত্র গ্রহণ করবেন। আরেকটি বিষয়, অবশ্যই চেক বা বৈধ প্রমাণপত্রটি গ্রহণ করার সময় আপনাকে অবশ্যই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের অন্য কোনো অফিসারের মাধ্যমে একটু যাচাই করে নিতে পারেন যে স্যার এই একটি ডকুমেন্টস আমাকে দেওয়া হয়েছে, এই ডকুমেন্টসটি কিনা বৈধ কিনা অথবা সঠিক কিনা একটু চেক করে নেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকৃত হবে। আর এই বিষয়ে প্রত্যেকটি বিষয় যদি আপনার জানা থাকে, তাহলে অবশ্যই আপনার সারা জীবনের সঞ্চয় আপনাকে হারাতে হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।